আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উলট পুরাণ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জন্ম 2রা নভেম্বর 1935 সাল, ময়মনসিংহে। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে, সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়, এরপর বিহার, উত্তর বাংলা, পূর্ব বাংলা এবং আসাম। 50-এর দশকের গোড়ায় কুচবিহারে। মিশনারি স্কুলের জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে IA পাস, কলকাতার কলেজ থেকে BA পাস। স্নাতকোত্তর পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু, এখন সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ছাত্রজীবনের ম্যাগাজিনের গণ্ডি পেরিয়ে প্রথম গল্প দেশ পত্রিকায়, প্রথম উপন্যাস ঘুণপোকা, প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ 1985 সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। আজকের গল্প উলট পুরাণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর গল্প সংগ্রহ থেকে গৃহীত। শুনতে থাকুন আজকের গল্প উলট পুরাণ। বাইরের জরুরি কাজ সেরে বাড়ি ফিরতে এবার একটু দেরি হলো বজ্রবাহুর। কাজটাও ছিল ঝামেলার, আর দূরত্বটাও নেহাত কম ছিল না। তবে দেরি হলেও বাড়ির খবর নিয়মিতই তিনি পেয়েছেন। তার মা, বাবা, স্ত্রী এবং খোকাখুকিরা সব ভালোই আছে। 2500 বছরে আর কি বা বিশেষ পরিবর্তন হবে? হ্যাঁ, 2500 বছর। শুনতে যতটা, কার্যত কিন্তু ততটা নয়। কারণ মহাকাশ পাড়ি দিয়ে ভিন্ন নক্ষত্রপুঞ্জে যেতে যেতে আপেক্ষিক নিয়মে যতটা সময় লাগে, তার ঢের বেশি সময় পৃথিবীতে অতিক্রান্ত হয়। আর কাজের মধ্যে ডুবে থাকলে সময়টা ঠিক টেরও পাওয়া যায় না। বজ্রবাহু যে নক্ষত্রের মণ্ডলে গিয়েছিলেন, সে নক্ষত্রটি সূর্যের চেয়ে প্রায় 10 গুণ বড়। আর তার মণ্ডলে রয়েছে অন্তত 250 সবুজ সজীব গ্রহ, যার প্রত্যেকটি মানুষের পক্ষে বাসযোগ্য। তাদের মধ্যে অন্তত 20টিতে অতি সুসভ্য সব জীবের বাস, যারা অনেকটা মানুষের মতোই, তবে বিজ্ঞানে তেমন উন্নতি করেনি। এইসব গ্রহে গ্রহান্তরে ঘুরে ঘুরে বিস্তর গবেষণা এবং তথ্য সংগ্রহ করতে হয়েছে বজ্রবাহু এবং তার দলকে। তাদের সফর খুবই সফল হয়েছে। পৃথিবীতে তাদের প্রশংসাও হয়েছে। আলোর চেয়েও বহু বহু গুণ গতিবেগ সম্পন্ন কণিকা তরঙ্গের মাধ্যমে পৃথিবীর সঙ্গে তাদের নিত্যই কথাবার্তা হতো। নতুন এই মণ্ডলের সুসভ্য প্রাণীদের কয়েকজনকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু জীবগুলো খুবই আদুরে। তাদের গ্রহগুলিতে এত খাদ্যশস্য, এত ভালো আবহাওয়া এবং এতই আরাম যে তারা মাথা খাটিয়ে খেটে খুঁটে কিছুই করতে চায় না। ফলে তারা বিজ্ঞান প্রযুক্তি এসব নিয়ে খুব একটা মাথাও ঘামায় না। খায় দায়, দিনরাত ফুর্তি করে। তবে মোটর গাড়ি বা এরোপ্লেনের মতো সেকেলে যানবাহন তাদের আছে। রাস্তাঘাট, বাড়িঘর, বিজলিবাতি এসবও আছে। তার বেশি বেশি দূর এরা এগোয়নি। এগুতে বিশেষ আগ্রহও তাদের নেই। বজ্রবাহু প্রায় 1000 বছর ধরে এইসব গ্রহে ঘুরে ঘুরে বিভিন্ন বুদ্ধিমান জীবকে উন্নত প্রযুক্তিতে শিক্ষা দিতে চেয়েছেন। তারা একটু শেখে, তারপর আর গা করে না। এমনকি যে বিজ্ঞানের বলে পৃথিবীর মানুষ অমরত্ব অর্জন করেছে, তাও তারা একরকম প্রত্যাখ্যানই করেছে। তাদের ভাবখানা হলো, প্রকৃতির নিয়মে যা হবে হোক, আমাদের বেশি আম্বাও নেই, বেশি চাওয়া পাওয়াও নেই। ফলে তারা কেউই বজ্রবাহুর সঙ্গে পৃথিবীতে আসতে চায়নি। এই একটি ব্যর্থতা ছাড়া বজ্রবাহুর সফর খুবই সফল। তিনি নানা অদ্ভুত উদ্ভিদ, মাটি, ধাতু, শিলাখণ্ড ইত্যাদি এনেছেন ওইসব গ্রহের নানা শিল্পের নমুনাও, আরও অনেক কিছু। পৃথিবীর মহাজাগতিক অবতরণ কেন্দ্রে তাদের খুব জাঁকালো রকমের স্বাগত জানানো হয়েছে। বিশ্ব রাষ্ট্রপতি স্বয়ং এসে তাদের অভ্যর্থনা এবং সম্বর্ধনা জানিয়েছেন। বজ্রবাহু এবং তাঁর দলের 500 জন সদস্য পৃথিবীতে নেমে দেখলেন সবই সেই 2500 বছর আগেকার মতোই আছে। তেমন সাংঘাতিক কোনো পরিবর্তন হয়নি। কিছু নতুন বাড়ি ঘর, রাস্তাঘাট হয়েছে মাত্র।
পৃথিবীর বিজ্ঞান এমন চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে যে নতুন কিছু আবিষ্কার করা আর সম্ভব নয়। কিছু মানুষ যখন অন্য গ্রহে স্থায়ীভাবে বাস করতে চলে যায়, তখন এ দেশে নতুন কিছু মানুষকে জন্মগ্রহণ করতে দেওয়া হয়। আসলে মানুষ অমরত্ব অর্জন করার পর নতুন মানুষ আর জন্ম নেয় না। অভ্যর্থনাকারীদের মধ্যে বজ্রবাহুর বাবা, মা, স্ত্রী এবং ছেলেমেয়েরাও ছিল। সকলেই একই রকম আছে। কারোর বয়সই ৩-৪ হাজারের কম নয়। শুধু ছোটরা প্রাপ্তবয়স্ক হয়েছে এটুকুই, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। বজ্রবাহুকে দেখে তারা সকলেই যথোচিত আনন্দ প্রকাশ করল। বাড়িতে ফিরে বজ্রবাহু বহুদিন পর পোস্ত চচ্চড়ি এবং চালতার অম্বল দিয়ে ভাত খেলেন। যেসব গ্রহে গিয়েছিলেন সেখানকার খাদ্যদ্রব্য অন্যরকম, সুতরাং পুরনো অভ্যস্ত খাবার খেয়ে বহুকাল পর ভারী খুশি হলেন বজ্রবাহু। সকলের সঙ্গে বসে গল্পটল্প করলেন কিছুক্ষণ, তারপর বিভিন্ন মিটিং এবং সংবর্ধনা সভায় তাকে যেতে হলো। এরকমই একটা মিটিংয়ে তার সফর সঙ্গীদের অন্যতম পুণ্ডরিক বজ্রবাহুকে কানে কানে বলল, ও হে বজ্রবাহু, মানুষের হাসি খুশির ভাবটা বেশ খানিকটা কমে গেছে, লক্ষ্য করেছ? বজ্রবাহুর হঠাৎ মনে হলো পুণ্ডরিক মিথ্যে কথা বলেনি। সত্যি ওপর ওপর সবাই একটা খুশিয়াল ভাব দেখাচ্ছে বটে, কিন্তু কেমন যেন প্রাণহীন। নিজের স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যেও যেন এটাই লক্ষ্য করেছেন আজকে। ধরতে পারেননি প্রথমে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো তো পুণ্ডরিক, ২৫০০ বছরে এমন কি হলো? পুণ্ডরিক মাথা চুলকে বলল, কিছুই তো হওয়ার কথা নয়। পৃথিবীর কোনো পরিবর্তন তো দেখছি না। বিবর্তনও বহুকাল হলো থেমে গেছে। মানুষের কোনো দুঃখ বা অভাব তো নেই, সুতরাং কি ঘটতে পারে তা বুঝে ওঠা মুশকিল। তবে একটা জিনিস লক্ষ্য করছি, পৃথিবীতে আগের তুলনায় গাছপালা কিন্তু বেড়ে গেছে। বজ্রবাহু ভ্রু কুঁচকে বললেন, গাছপালা বেড়ে গেছে, কিন্তু সেরকম তো কথা নয়। আবহমণ্ডলের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই গাছপালা পৃথিবীতে থাকার কথা। উদ্ভিদ উপদেষ্টার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। উনি এ ব্যাপারে কিছু কথা বলতে চাইছেন না, শুধু বললেন গাছ বাড়লে শেষ অবধি নাকি মানুষেরই উপকার হবে। কথাটা হেঁয়ালির মতো ঠেকল, কিন্তু উনি কথাটা আর ভাঙলেন না। বজ্রবাহু নিজে আবহাওয়া এবং উদ্ভিদের একজন বিশেষজ্ঞ। কথাটা তাঁরও হেয়ালির মতো ঠেকল। মানুষজন, জন্তু জানোয়ার এবং আবহাওয়ার একটা নির্দিষ্ট অনুপাত আছে। গাছপালার সংখ্যাও সেই হিসাবে নিয়ন্ত্রণ করা হয়। গাছ বাড়লে মানুষের কি উপকার হবে সেটা বজ্রবাহুর মাথায় এলো না। পৃথিবীতে ২৫০০ বছরের মেলা কাজ জমে আছে। ফলে বজ্রবাহু এবং তাঁর দলবল এসব সামান্য ব্যাপার নিয়ে আর মাথা ঘামালেন না। তারা বকেয়া কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তবে আজকাল কাজকর্ম বেশিরভাগ যন্ত্রের মাধ্যমেই হয়ে থাকে, তাই তাদের বেশি মাথা খাটাতে হয় না। বজ্রবাহুদের খাটতে হচ্ছিল প্রধানত অন্যান্য গ্রহ থেকে যে সমস্ত তথ্যাবলী রেকর্ড করে আনা হয়েছে সেগুলো শুনতে এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে। বজ্রবাহুর বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়ির সবাই তাঁর জন্য অপেক্ষা করছেন। বজ্রবাহু সকলের মুখই খুঁটিয়ে লক্ষ্য করলেন। বাস্তবিকই কারুর মুখেই খুব একটা স্বতঃস্ফূর্ত আনন্দের ভাব নেই। কিন্তু কেন? বিজ্ঞানের কল্যাণে পৃথিবী থেকে রোগ ভোগ, মৃত্যু বিদায় নিয়েছে, অভাব, কষ্ট, পরিশ্রম কিচ্ছু নেই। তাহলে চাপা বিষণ্ণতা দেখা যাচ্ছে কেন? খাবার টেবিলে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মস্ত টেবিল ঘিরে সবাই খেতে বসেছেন। বজ্রবাহুর দুই ধারে তাঁর বাবা এবং স্ত্রী বসে। হঠাৎ পিঠে একটু সুরসুরি লাগায় বজ্রবাহু চমকে উঠে পিছনে হাত বাড়িয়ে খপ করে একটা সাপকে ধরে ফেললেন। তারপর সব হয়ে চেঁচিয়ে উঠে বললেন, সাপ, সাপ, বাবারে! পাশ থেকে তার বাবা অত্যন্ত লজ্জিত গলায় বলে উঠলেন, বজ্রবাহু, ওটা সাপ নয়, ছেড়ে দাও। সাপ নয় মানে? লাফিয়ে উঠলেন বজ্রবাহু। টেবিলে সবাই নিঃশব্দে নত মুখে বসে আছেন।
বজ্রবাহু সবিস্ময়ে দেখলেন তিনি যা ধরেছেন সেটি সাপ নয়। কি এটা বলে ফের বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠলেন বজ্রবাহু। তাঁর নতমুখী বাবা বললেন, ছেড়ে দাও, ওটা আমার লেজ। লেজ বলে হাঁ করে লইলেন বজ্রবাহু। তাঁর শিথিল হাত থেকে সর্পিল জিনিসটা যেন খসে পড়ল। বজ্রবাহুর বাবা মৈনাক তখন গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলেন, বজ্রবাহু শোনো, তুমি পৃথিবীতে ছিলে না, এর মধ্যেই একটা অঘটন ঘটতে শুরু করেছে। 2000 বছর আগে হঠাৎ ক্রমে ক্রমে মানুষের লেজ হতে শুরু করেছে। প্রথমে একটা গ্যাঁজের মতো বেরোয়, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। লেজ খসানোর অনেক প্রক্রিয়া করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এখন আমাদের প্রত্যেকেরই 1 হাত, 1.5 হাত, 2 হাত লম্বা লেজ রয়েছে। কাপড় চোপড়ে ঢাকা থাকে বটে, কিন্তু সত্যটা তো অস্বীকার করা যায় না। বজ্রবাহু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লেজ গজানোর সঙ্গে সঙ্গে মানুষের স্বভাবও একটু একটু পাল্টাচ্ছে। ঘরে থাকার চেয়ে আজকাল আমাদের গাছের ডালে বসে থাকতে খুব ইচ্ছা করে। তুমি জানো না বোধহয়, আমরা সবাই এখন খুব ভালো গাছ বাইতে পারি। এ ডাল থেকে ও ডাল লাফিয়ে লাফিয়ে দিব্যি ঘুরে বেড়াই। আমাদের স্বভাবেও বেশ কিছু পরিবর্তন এসেছে, বুঝলে? বজ্রবাহু খুব রেগে গিয়ে বললেন, কই, আমার তো কিছু হয়নি, তোমাদের হয়েছে কেন? মৈনাক বললেন, তোমরা এই বিবর্তনের সময় পৃথিবীতে ছিলে না, তাই তোমরা বেঁচে গেছো। বজ্রবাহুর খাওয়া মাথায় উঠল। তিনি রাষ্ট্রপতিকে ফোন করে জিজ্ঞাসা করলেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার কি লেজ আছে? আছে বজ্রবাহু। উপরাষ্ট্রপতিও বললেন, বজ্রবাহু আছে, লেজ আছে। অন্তত 50 জনকে ফোন করে নিঃসংশয় হলেন বজ্রবাহু। মাথা গরম হয়ে গেল। ঘরময় পায়চারি করতে লাগলেন। এর মানে কি? কারণই বা কি? হঠাৎ করে মানুষের লেজ গজিয়ে যাচ্ছে। মৈনাক ছেলের অস্থিরতা দেখে তার কাছে এসে নরম গলায় সান্ত্বনা দিলেন, অত অস্থির হইও না। মানুষের কোনো কাজ নেই, সব কাজ যন্ত্র করে দিচ্ছে। মানুষের মস্তিষ্ক কাজ করছে না, যন্ত্রই তার হয়ে ভাবছে। মানুষের মৃত্যু নেই, হাজার হাজার বছর ধরে সে খামোকা বেঁচে আছে। তাই বিবর্তন থেমে গেছে, কিন্তু প্রকৃতি তো থেমে নেই। সে তাই মানুষের বিবর্তনের প্রগতি প্রত্যাহার করে নিয়ে তাকে উল্টো পথে চালিত করেছে। প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিতে চায় বজ্রবাহু, শিক্ষা দিতে চায়। বজ্রবাহু রেগে গিয়ে যেতেও আর রাগলেন না। রেগে লাভ নেই, কারণ কথাটা তো মিথ্যা নয়। এতক্ষণ যেটা লক্ষ্য করেননি তা পরদিন সকালেই লক্ষ্য করলেন বজ্রবাহু। কাছে কাছে প্রচুর মানুষ দোল খাচ্ছে, লাফালাফি করছে, আনন্দে চেঁচাচ্ছেও কেউ কেউ। লক্ষ্য করলেন অনেকেই আবার নিজেদের লেজ নির্লজ্জভাবে প্রদর্শনও করছে। এও লক্ষ্য করলেন মানুষের গায়ে বেশ ঘন এবং বড় বড় লোমও গজাচ্ছে। উত্তেজিত বজ্রবাহু গিয়ে পুণ্ডরিককে ধরলেন। এসব কি হচ্ছে আমাকে একটু বলবে? পুণ্ডরিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার গোড়া থেকে আমাদের সব শুরু করতে হবে মনে হচ্ছে। মানুষ বানরে রূপান্তরিত হয়ে গেলে ফের উল্টো পথে বিবর্তন যদি আবর্তিত হয়, তাহলে দূর ভবিষ্যতে আবার মানুষ দেখা দেবে পৃথিবীতে। আপাতত আমাদের কিন্তু কিছু করার নেই বজ্রবাহু। আর আমাদের কি হবে? আমরা অন্য গ্রহে পালিয়ে যেতে পারি বটে, কিন্তু তাতে লাভ কি? আমাদের আপনজনেরাই তো বানর হয়ে থাকবে। তাহলে আমরা অপেক্ষা করব, আর কিছুদিনের মধ্যেই আমাদেরও হয়তো। বাস্তবিকই মাত্র 1000 বছরের মধ্যেই বজ্রবাহু, পুণ্ডরিক এবং তাঁদের দলবলের লেজ গজাতে লাগলো। আর অন্যদিকে পৃথিবীতে গাছে গাছে বানরের ভিড়, হুপহাপ দুপধাপ সব শব্দ, গাছপালায় সভ্যতা ঢেকে যেতে লাগলো।
শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কল্পবিজ্ঞানমূলক গল্প উলট পুরাণ। গল্পটির মুখ্য ভূমিকা তথা বজ্রবাহুর ভূমিকায় বজ্রবাহুর সঙ্গী পুণ্ডরিকের ভূমিকায়, বজ্রবাহুর বাবা মৈনাকের ভূমিকায়, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ভূমিকায় স্বস্তিক। গল্পটির এডিটিং, রেকর্ডিং এবং গ্রাফিক্স ও পোস্টার এডিটিংয়ে স্বস্তিক। খুব শিগগিরই স্বস্তিক্স ক্রিয়েশন হাজির হবে নতুন একটি গল্প নিয়ে। শুভ নববর্ষ সবাইকে। ধন্যবাদ।